সম্প্রতি চলে গেলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব শাওলি মিত্র। তিনি শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র তাদের একমাত্র সন্তান। বাবা মায়ের মতোই তিনিও পেয়েছিলেন অপরিসীম প্রতিভা। আমার ছোট থেকেই খুব প্রিয় ছিলেন এনারা। আমি বিভিন্ন নাটক শুনেছি ছোট থেকে রেডিওয়ে। একবার দুবার সুযোগও হয়েছে বাবার সাথে কলকাতায় গিয়ে একটা দুটো নাটক দেখার। যাই হোক, ছোট থেকে আমাকে খুব প্রভাবিত করেছিল বিভিন্ন চরিত্রের স্বরক্ষেপণ, বিভিন্নভাবে তাদের সমস্ত ডায়ালগগুলি বলা। সেখান থেকে আমার আজকের এই গল্প বলার ইচ্ছাটুকু প্রতিষ্ঠা পেয়েছে আপনাদের কাছে। আপনাদের যদি ভালো লেগে থাকে সেটুকুই আমার অনেক বড় পাওয়া। তো আজ শাওলি মিত্রের একমাত্র গল্প সংকলন অবেলার গল্প থেকে আমি একটি গল্প পড়ে শোনাব। নাম দাঙ্গা। শুনুন। দাঙ্গা বেঁধেছে নাকি? রায়ট মানে মানুষ মানুষকে মারছে, হিন্দু মুসলমান, এই কলকাতা শহরে। কিন্তু আশ্চর্য, কেমন যেন মনে ছিল না যে এমনটা হয়। যেন ভেবে নেওয়া গিয়েছিল এ শহরে আর যাই হোক ওসব ভেদাভেদ নেই। কিন্তু বেঁধেছে, সত্যিই বেঁধেছে দাঙ্গা এ শহরে। শাড়ি একা বসেছিল সামনে প্রসাদ শুয়ে, নিথর প্রসাদ। এখনো ভোরের আলো ফোটেনি, আধার। একটু আগে প্রসাদকে ফিরিয়ে আনা হয়েছে হাসপাতাল থেকে। হো না, প্রসাদকে নয়, প্রসাদের দেহটাকে। শাড়ি স্থির স্থির নয়নে তাকিয়েছিল সে প্রসাদের মুখের দিকে। কত কত দিন, কত যুগ বাদে যেন স্বামীর মুখের দিকে ভালো করে তাকালো সে। বেশ ঠান্ডা আজ, শাড়ির শীতবোধটা একটু কম। সকালের দিকে বিছানা ছেড়ে উঠলে একটা সুতির চাদর জড়ায় হয়তো। কাজকর্ম শুরু করে দিলে আঁচলই যথেষ্ট। রান্নাঘরে তো লাগেই না কিছু। প্রসাদ খুব শীতকাতুরে, মানে ছিল, মানে অতীত। আজ প্রসাদের গায়ে পাতলা ধুতি চাপা দেওয়া কেবল। আজ আর ওর শীত করছে না একটুও। শাড়ির কি মনে হয় ধুতিটাই টেনে গলাটা ঢেকে দেয়। ঠান্ডা লেগে যায়, মানে যেত প্রসাদের অল্পেতেই। ছেলে মেয়ে জামাই সবাই খুব কাঁদছিল একটু আগে। এখন কি জানি সারা শব্দ পাচ্ছে না কারোর। কেউ নেই এ ঘরে এখন। নিশ্চয়ই বেরিয়েছে ব্যবস্থার জন্যে, লোকজনকে খবর দেবার জন্যে। তাই হবে, কেউ নেই এ ঘরে। শাড়ি প্রসাদের সাদা মাথায় একটু হাত বুলিয়ে দেয়, দিতে থাকে। কেমন যেন এক দৃষ্টি মেলে তাকিয়ে থাকে প্রসাদের মুখের দিকে। তারপর ধীরে মাথাটা নামিয়ে বহু বছর বাদে তার ঠোঁট দুটো প্রসাদের মৃত ঠোঁটে ঠেকায়। ঠান্ডা, কি ঠান্ডা! আগ্রহহীন স্পর্শের অভিজ্ঞতা তার ছিল। কিন্তু এত ঠান্ডা উত্তাপ সে বহুদিন পায়নি প্রসাদের কাছে। সে কি আজ? তখন সে রীতিমতো যুবতী। ক্রমশ কেমন শীতল হয়ে গিয়েছিল প্রসাদ, মনেও শরীরেও। আর তাই সেও সরিয়ে নিয়েছিল নিজেকে, আলাদা জগৎ গড়ে তুলেছিল নিজের। তেমন সন্দেহ হয়নি কারো, কেবল শাড়ির বোন শ্রী জানত। শ্রী নিশ্চয়ই আসবে কাল, খবর পেয়ে। ও কাল তো নয়, কাল আজ হয়ে গেছে। আলো ফুটছে, নতুন দিন এসে গেছে, আরেকটা দিন। গতকাল সকালে বাজার এনে, হ্যাঁ কাল সকালেও বাজারে গিয়েছিল প্রসাদ। বাজার করার খুব স্বাদ ছিল প্রসাদের। বাজার এনে বলল শরীরটা খারাপ লাগছে, কেমন হাঁপাচ্ছিল, বিন বিন ঘাম কপালে। না, কোনো ত্রুটি হয়নি। তক্ষুনি সঠিকতম সিদ্ধান্ত নিয়ে সঠিকতম স্থানে পৌঁছে দেওয়া গিয়েছিল প্রসাদকে। শাড়ি বুদ্ধিমতী, করিতকর্মা, সিদ্ধান্ত নিতে পারে দ্রুত।
চাকরিসূত্রে তার পরিচিতের মণ্ডল এখন বেশ বড়, তাই অসুবিধা হয়নি কিচ্ছু। কিন্তু একটু আগে প্রসাদের দেহটা ফিরে এসেছে হাসপাতাল থেকে, আর সেই থেকে শাড়ি বসে আছে চুপ করে তাকিয়ে। ভোরের আলো ফুটছে, নতুন দিন ঠিকই, নতুনই তো, নতুন, কিন্তু কীরকম অদ্ভুত রকমের নতুন। হ্যাঁ, দাঙ্গা বেঁধেছে নাকি শহরে গতকাল সন্ধে থেকে। সাধারণ মানুষ কখনো মানুষকে মারে? সাধারণ মানুষকে ধর্মের জিগির তুলে খেপিয়ে দেয় কোন ক্ষমতাকামীর দল, কোন স্বার্থে? দাঙ্গা বেঁধেছে কলকাতায়, মসজিদ ভেঙেছে হিন্দুরা, সারা দেশ উত্তাল, সারা পৃথিবী উত্তাল। সারা পৃথিবী নাকি সেই পৈশাচিক কীর্তি দেখেছে। ভারতবর্ষের মাথা নিচু হয়ে গেছে অনেকটা, অনেকটা। শাড়িরা ওপারের। শাড়ির দুস্থ মা কিশোরী শাড়িকে পাঠিয়ে দিয়েছিলেন কলকাতায় পড়তে। পিতৃহীনা শাড়িকে মায়ের গ্রামতুত দাদার ছেলে বিধবা পিসিকে নিয়ে কলকাতায় থাকে। সেইখানে শাড়ি হলো আশ্রিতা। যাদের কখনো গলগ্রহ হয়ে কোথাও থাকতে হয়, তাদের দিন কেমন করে কাটে সেটা শাড়ি হাড়ে হাড়ে জানে। সেই দাদা স্কুলে ভর্তি করে দিয়েছিলেন শাড়িকে। প্রাথমিক খরচ বহন করেছিলেন সেই দাদাই, পরে অবশ্য শাড়ি ফ্রি শিপ পেয়ে যায়, তারপরে বৃত্তিও। তবু যাই হোক, খরচ তো কিছু হতোই শাড়ির পিছনে। সেই পিসিমা দিনের মধ্যে গড়ে বার তিনেক অন্তত সেটা স্মরণ করাতে ভুলতেন না। সংকোচে জড়সড় শাড়ি ভোরবেলায় উঠে কুটনো কেটে দিত, ভাড়ার বার করত, চাল বেছে ধুয়ে রাখত, ঘর ঝাড়ত, বিছানা করত, স্নান সারত কেউ ঘুম থেকে ওঠার আগেই। দাদাটি কাজ করতেন কাগজের অফিসে। বুদ্ধিজীবী হিসাবে পরিচিত ছিল। খবরের কাগজে ইংরেজের বিরুদ্ধে কড়া কড়া প্রবন্ধ লিখে তারিফ পেতেন। তখন দেশ জুড়ে স্বাদেশিকতার ঢল। তখন মন্বন্তর, বাংলার সেই কুখ্যাত মানুষের তৈরি দুর্ভিক্ষ পার হয়েছে সবে। যুদ্ধ ইউরোপকে বিধ্বস্ত করছে। রবি ঠাকুর তখন আর নেই। শাড়ির কেমন অভাব বোধ হতো। রবিবাবুর কবিতার বই তখনই বেশ ফেলেছিল সে। তাদের টাউনেই থাকতো তারা। এসডিও সাহেবের মেয়ে সোফিয়াদির অনেক বই ছিল, সেই ভাণ্ডার থেকে শাড়ির বই পড়া। পড়বার জানবার অদম্য আগ্রহ শাড়ির সেই ছোটবেলা থেকে। সেই এক বুক আগ্রহ নিয়ে শাড়ি এসে পড়েছিল কলকাতায় ওই দাদার আশ্রয়ে। সেই বুদ্ধিজীবী স্বদেশী মনোভাবাপন্ন দাদাটি স্মরণ করতে আজও প্রৌঢ়া শাড়ির সমস্ত শরীর মন ঘৃণায় বিষিয়ে ওঠে। আশ্রিতা শাড়ি নিজেকে বাঁচাবার উপায় খুঁজে পেত না। নিঃসহায় একেবারে। কাকে কি বলবে? পড়া বন্ধ করে দেশে ফিরে যাবে? খাবে কি? সকলের খাবারে টান পড়বে যে। কি করবে সে? এই ভাবতে ভাবতে 15 বছরের নাজেহাল শাড়ির সামনে এসে দাঁড়ালো 27-28 বছরের যুবক প্রসাদ, ওই দাদাটির দূরসম্পর্কের ভাই। দাঙ্গা বেঁধেছিল সেদিনও, 46-এ সেই কুৎসিত কুখ্যাত দাঙ্গা। মরছিল কারা? শাড়ি শুনেছে। মরত ডিমওলা, পানওলা, ফলওলা। গান্ধীজি ছুটে এসেছিলেন, ওই একটা মানুষ। তখন গান্ধীর কথা, নেহেরুর কথা কাগজে পড়েছে শাড়ি। কাগজ খুব পড়ত সে। তাদের পাড়া ঠিক হিন্দু পাড়া ছিল না, অপর সম্প্রদায়ের লোক ছিল বেশি। তাই দাদার খোঁজ নিতে এসেছিল প্রসাদ। সেই তখনই কি একটা গোলমাল বাধায় রাস্তায় বেরিয়ে পড়েছিল বলিষ্ঠ প্রসাদ একাই। অকুত ভয় সেই বেপাড়ায় একা, এবং গোলমাল বাড়তে পায়নি সেখানে। পরে অনেকেই সাহায্য করেছিল প্রসাদকে। সারা রাত সেইখানে ব্যস্ত ছিল প্রসাদ, আর উদ্বেগে শাড়ির দু চোখের পাতা এক হয়নি। ভোরের বেলা ফিরে ওই বাড়িতেই ঘুমিয়ে পড়েছিল ক্লান্ত প্রসাদ, আর শাড়ি মুগ্ধ হয়েছিল তাদের প্রেমের সূত্রপাত সেই দুর্দিনে। ক্রমশ সে জানতে পেরেছিল প্রসাদকে, আর জানাতে পেরেছিল তার দুর্দশা। প্রসাদকে মনে হয়েছিল ঈশ্বর প্রেরিত। প্রসাদ সাহায্য করেছিল তাকে, করতে পেরেছিল কারণ প্রসাদের নিজের দাদা সহায় হয়েছিলেন। প্রসাদের চেয়ে বেশ খানিকটা বড় প্রসাদের বড়দা ছিলেন তখনকার আধুনিক মনোভাবাপন্ন লেখকদের প্রথম সারির।
তাঁর সাহায্যে দক্ষিণ কলকাতার নামকরা স্কুলে ভর্তি হয়েছিল শাড়ি। বোর্ডিংয়ে জায়গা পেয়েছিল, প্রসাদ খরচ দিত। সেখানে পরীক্ষার ফল ভালো করে আবেদন করে ফ্রি শিপ জোগাড় করতে পেরেছিল শাড়ি। এই হতে হতে দেশভাগ এবং আত্মীয় স্বজনের কাছে প্রতারিত হয়ে শাড়ির বিধবা মায়ের নিঃসম্বল অবস্থায় স্ত্রীসহ কলকাতায় আগমন। উঠলেন সেই দাদাটির বাড়িতেই নিরুপায় হয়ে। সেই দিনগুলোর কথা ভাবলে এখনো শিউরে ওঠে শাড়ি। মা বেচারি সত্যিই কোনো উপায় ছিল না। শাড়ি চলে যাওয়ায় ক্ষুব্ধ সেই দাদা এবং তার পিসিমাটি কম খোঁটা দেননি মাকে। সেই সময় স্ত্রীর পড়াশোনার ব্যবস্থাও করে দিয়েছিলেন ওই প্রসাদে। সে অনেক কাণ্ড করে। আবার দাঙ্গা 48-এ। দাঙ্গা বেঁধেছে নাকি দেশ জুড়ে। ঐতিহাসিক মূল্যকে অস্বীকার করে একটি পুরনো মসজিদকে মিলিয়ে দেওয়া হয়েছে মাটির সঙ্গে। কারফিউ, তারই মধ্যে লুট, আগুন। হায় হায়, এ কি হলো এই দেশের। শাড়ি পাশ করেছে, পাশ করেই চাকরি নিয়েছে। মায়ের হাতে টাকা দিতে হবে, যেখানে হোক একটা ঘর ভাড়া করে মাকে নিয়ে আসতে হবে ওই উপকারী দাদার কাছ থেকে। হবেই। 48-এর দাঙ্গার মাঝেই সেই বদল। প্রসাদ আবার ঝাঁপিয়ে পড়েছিল দাঙ্গা থামাতে। তখন প্রসাদরা পার্ক সার্কাসের বাড়িতে। পার্ক সার্কাসে বাড়ি কিনে উঠে এসেছেন প্রসাদের বাবা নিজেদের আদত পাড়া ছেড়ে। সেই দাঙ্গার মধ্যে স্ত্রীকে আর মাকে নিয়ে প্রসাদ প্রথমে তোলে নিজেদের বাড়িতে। অপমানের মাত্রা ক্রমশ তুঙ্গে ওঠায় আর উপায় ছিল না সেখানে থাকার। শাড়ি তখন থাকে তার এক বান্ধবীর বাড়িতে। অনুর বাবা মা খুব ভালোবাসতেন শাড়িকে। সেই দাঙ্গার ফাঁকেই শাড়ির সঙ্গে সেই বাড়িতে দেখা করেছিল প্রসাদ। বলেছিল, যদি এ গোলমালে মরে না যাই আমি তোমাকে বিয়ে করতে চাই শাড়ি, এখুনি। শাড়ির চোখ বড় বড় করে বলেছিল, এখুনি? প্রসাদ বলেছিল হেসে, না, দাঙ্গা থেমে গেলেই। শাড়ি পুলকিত হয়েছিল, কৃতজ্ঞ হয়েছিল, কিন্তু বলেছিল, 2 বছর যাক, মাদের একটু। প্রসাদ বলেছিল, বেশ। হ্যাঁ, সেই দাঙ্গার মধ্যেই তাকে বিয়ের কথা বলেছিল প্রসাদ। প্রসাদ শুয়ে আছে, চতুর্দিকে দাঙ্গা, কিন্তু আজ প্রসাদ নিশ্চল। তাকিয়ে দেখে শাড়ি, কে যেন পাশে এসে বসে নিঃশব্দে, হাত জড়িয়ে ধরে শাড়ির। থরথর করছে তার শরীর। স্ত্রী এসেছে। এলি কি করে? স্ত্রী উত্তর দেয় না, হাত বোলায় শাড়ির হাতে। তেরছা হয়ে রোদ্দুরের আলো জানালা বেয়ে পড়েছে এসে। শাড়ি ফের তাকায় প্রসাদের দিকে। প্রসাদ তাকে ঘরে নিয়ে এসেছিল বউ করে। শাড়ির তখন 19-20, প্রসাদের 31-32। মা একটু খুঁতখুত করেছিল, বয়সে বড্ড বড়, এটুকুই। আপত্তি করার কোনো জোরই ছিল না। প্রসাদের ওপর নির্ভর করেই তো তখন সব। বড়লোকের বাড়ির ছেলে আর মেয়েকে বিয়ে দেবার সঙ্গতিই বা কোথায় তাঁর? হ্যাঁ, 50 সালে যেদিন শাড়ি বউ হয়ে এলো এ ঘরে, সেদিনও দাঙ্গা। কি আশ্চর্য! আর দাঙ্গার মধ্যেই তাকে বাড়িতে পৌঁছে দিয়ে প্রসাদ উধাও। ভয় করেছিল শাড়ির, আবার মুগ্ধতা গাঢ় হয়েছিল। কি সাহসী, কি অন্যরকম! এইরকম পুরুষই চেয়েছিল, যে দায় নিতে জানে, যার উপর নির্ভর করা যায়। এই মহল্লায় কোনো গোলমাল ছিল না অবশ্য। এই পাশের বাড়ির সন্তুর মা কাকিমা বরণ করে নিয়েছিলেন শাড়িকে। সামনের ফ্ল্যাট বাড়ির চাচা চাচি, সোফিয়া মামি, প্রসাদের বন্ধু আমিনুর, মামুন ভাই সবাই এসেছিল। এই বাড়িগুলো একটা চত্বরকে ঘিরে। এ বাড়ি ও বাড়ি করতে রাস্তায় যাবার প্রয়োজন হয় না। ওই ফ্ল্যাট বাড়ির অপর একটি ফ্ল্যাটে থাকতেন বাঙালি খ্রিস্টান শ্রীমতী সরকার, তার ছেলে জেমস তখন ছোট, বছর 12-13 বয়স হবে। নতুন কাকিমাকে দেখে তার সে কি আনন্দ! আজও দেখা হলে জেমস নতুন কাকিমা বলে ডাকে আর পায়ে হাত দিয়ে প্রণাম করে। আরেকটি ফ্ল্যাটে দক্ষিণী খ্রিস্টান আব্রাহাম থাকতেন। তিনিও প্রসাদের বন্ধু ছিলেন। এমন এক বন্ধুত্বের প্রীতির আবহাওয়া বইত যে
অন্যরকম কিছু ভাবা অস্বাভাবিক ছিল। প্রসাদ বারবার বলতো, মানুষ কি কখনো মানুষকে মারে? এসব উন্মাদনা সাধারণ মানুষের মনের মধ্যে ঢোকায় কিছু স্বার্থপর মানুষ, স্বার্থের তাগিদে। আর এই দেশভাগটা সর্বনাশ করে দিল আমাদের। এই সব বলতো আর ক্ষোভে ছটফট করত প্রসাদ। অমিত, শাড়ির জামাই, ঘরে ঢোকে। শাড়িকে ডেকে বলে, মা, গণ্ডগোল তো খুব বেড়ে উঠেছে। সন্তুদা বলছিল ও যখন বডি আনার ব্যবস্থা করতে এদিকে আসছিল, ও বোধহয় গুরুদুয়ারাতে গাড়ির জন্য যাচ্ছিল। ওইখানে এলগিন রোড আর গোখেল রোডের মুখটাতে একটা মন্দির আছে না, খুব ভিড় হয়। সেখানে হঠাৎ দেখে একটা লুঙ্গি পরা লোক ফাঁকা রাস্তায় আবর্জনা ময়লা রাস্তার পার থেকে তুলে সোজা ছুঁড়ে মারছে মন্দিরের মধ্যে। বিস্মিত শাড়ি বলে ওঠে, কখন? কাল রাত 1:30 নাগাদ। আর সঙ্গে সঙ্গে মন্দির থেকে লাঠি সোটা নিয়ে মোটা মোটা কতগুলো পৈতে গায়ে লোক দৌড়লো ওই লোকটার পিছু পিছু ধাওয়া করে হরিশ মুখার্জি রোডের দিকে। ও কোনো রকমে গাড়িতে স্পিড দিয়ে চলে এসেছে, তারপর কোথা থেকে যেন গাড়ির ব্যবস্থা করেছে। সত্যি মুসলমানরা এত ফ্যানাটিক জাত। অমিত, শাড়ির গলার আওয়াজে নিমেষে রূঢ় হয়ে যায়। কিরকম লাগতে থাকে যেন। প্রসাদের সামনে এসব কথা বলছে অমিত, উচ্চারণ করছে এইসব কথা। যদি প্রসাদ শুনতে পায় কি? যদি পেত, কিরকম লাগতো তার? কিছু করতে পারবে না তো। অথচ শাড়ি বলে, কি বলছো কি বোকার মতন? একটা হিন্দু প্রায় এসে একজন মুসলমানের এরকমটা করবার সাহস হতে পারে? তাই হয়? একা একজন মুসলমান একটা হিন্দু চত্বরে? অসম্ভব, অস্বাভাবিক। মা, সন্তুদা নিজে দেখেছে। ব্যাস, এখানে ওর সামনে এসব কথা বলো না। যাও, চলে যাও। অমিত একটু কুঁকড়ে যায়। মানে শ্মশানে কি করে নিয়ে যাওয়া হবে তাই এসব বলতে বলতে বেরিয়ে যায় অমিত ঘর থেকে। শাড়ি আর শ্রী পরস্পরের দিকে তাকায়। শ্রী জড়িয়ে ধরে শাড়িকে, তার শরীরে কাঁপন। সে দিদিকে চেনে। শাড়ি কোমর থেকে রুমালে বাঁধা চাবির গোছা বার করে বোনের হাতে দেয়। যা যা সামলাতে হয় একটু সামলে দে লক্ষ্মীটি। শ্রী বোঝে। চাবিটা নিয়ে নিঃশব্দে কাঁদতে কাঁদতে চলে যায়। শাড়ি আবার তাকায় প্রসাদের দিকে। কেমন সব জটিল অনুভব হয়। অমিত বলল বডি আনার ব্যবস্থা, বাবাকে আনার বলল না। প্রসাদ নেই আর, কিন্তু ছিল তো। কয়েক ঘন্টা আগেও ছিল, কাল সন্ধে পর্যন্ত। এরই মধ্যে বডি হয়ে গেছে সে, লাশ। এত তাড়াতাড়ি মানুষ অসম্মান করে মানুষকে? করে, প্রিয়জনরাই করে। সে দেখেছে এমন, আগেও দেখেছে অন্যত্র। তবু কীরকম লাগলো যেন। উমার বর অমিত, প্রসাদের স্নেহের পাত্র অমিত, তার জামাই এই রকম করে কথা বলবে কখনো কল্পনা করেনি সে। উমা প্রসাদের খুব আদরের মেয়ে। উমাই পছন্দ করে বিয়ে করেছে অমিতকে। বছর 8 হলো, বাচ্চা হয়নি এখনো। সেই নিয়ে প্রসাদের মন খারাপও হতো। শাড়ি বুঝিয়েছিল, আহা কি হয়েছে তাতে, উমাও তো বিয়ের কত পরে হয়েছে। তুবলু বিয়ে করলো না বলেও প্রসাদের মন খারাপ হতো। তুবলু ওদের ছেলে, ভালো নাম পার্থ। কিন্তু অমিত বলল তো এইরকম করে। অমিতের কথাবার্তা কোনোদিনই খুব মার্জিত নয় অবশ্য, যদিও ব্যাংকে ভালো চাকরিই করে, কিন্তু তাই বলে এই রকম। শাড়ির মনে পড়ে রাত্রিরে প্রসাদকে নিয়ে আসার পরে যে হাউ হাউ কান্না কাঁদছিল অমিত, তার লেশমাত্র ছিল না এখন অমিতের মুখে। শাড়ির মুখটা একটু কঠিন হতেই কেমন চট করে বেরিয়ে গেল অমিত। কমিক লাগলো দেখতে। শাড়ির মধ্যে কি একটা আছে, ওর ভালো লাগছে না এটা প্রকাশ পেলে একটু সন্ত্রস্ত হয় সবাই। সেটা অবশ্য অনেকটা তার সামাজিক প্রতিষ্ঠার জন্যে। অনেক মাইনে দিয়ে কোম্পানি এখনও তাকে খাতির করে রেখে দিয়েছে। সে অনেক টাকা আনে এই সংসারে। এই জন্যে বাড়িতে সবাই আত্মীয় স্বজনও তাকে বেশ সমীহ করে চলে, এমনকি প্রসাদও। সেটা বড় বাজত শাড়িকে। তার মন নয়, শারীরিক সৌন্দর্য নয়, তার বুক ভরা ভালোবাসা নয়, সমীহ করবার বস্তু হলো কিনা তার ওই রোজগারের অঙ্ক। যেদিন প্রথম এটা বুঝতে পেরেছিল,
কেমন চড় খেয়েছিল শাড়ি। এরকম চড় অবশ্য জীবনে তাকে বারংবার খেতে হয়েছে, বারংবার। প্রসাদের মাথায় হাত বোলায় শাড়ি। বিয়ের পর মাঝে মাঝে প্রসাদ তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে আবদারের ভঙ্গিতে বলতো, হাত বুলিয়ে দাও তো। শাড়ি চাকরি করতে করতে এবং সংসার করতে করতে গ্র্যাজুয়েট হয়েছিল। রাত জেগে পড়তো, সেটা অবশ্য খানিক পরের ঘটনা। উমা তখন 8-9 বছরের। স্কুল থেকেই শাড়ি ইংরেজিটা ভালো লিখত। আর সেই দাদার বাড়ির পাড়ায় কিছু অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে বন্ধু হয়ে যাওয়াতে ইংরেজি বলাটাও রপ্ত হয়ে গিয়েছিল। শাড়ি ম্যাট্রিক পাস করেই চাকরিটা অত তাড়াতাড়ি পেয়ে গিয়েছিল সেই কারণেই। শাড়ি যখন এই বাড়িতে বউ হয়ে আসে তখন তার শ্বশুর জীবিত। তবে প্রসাদী বাড়ির কর্তা। তার ঠিক বছর 3-4 আগে থেকেই একটা বড় রকমের পরিবর্তন শুরু হয়েছিল এই পরিবারে। তারই জন্যে ভবানীপুরের আদত বাড়ি বেচেই পার্ক সার্কাসে চলে আসা তাদের। প্রসাদের বড় ভাই তখন সদ্যখ্যাত আধুনিক কবি লেখক। তিনি এক বৈবাহিতা মহিলার প্রেমে পড়েছিলেন। একটু অন্যরকমের মানুষ এবং একটু খ্যাতি হয়েছে, ফলে ঢিঢি একটু বেশি পরিমাণে হয়েছিল। শেষ পর্যন্ত মামলা অবশ্যম্ভাবী হয়। 40-এর দশকে এরকম একটি ঘটনা প্রায় বিপ্লবের খবরের সমান। তাই মামলার রিপোর্ট বেরোতে থাকে খবরের কাগজে। মহিলার ডিভোর্স হয়। মহিলার একটি সন্তান ছিল। ব্যভিচারের দায়ে সেই সন্তানকে তিনি পাননি। সেই শিশু সন্তানটিকে ছেড়ে হিমাদ্রিকে বিয়ে করেছিলেন মহিলা। হিমাদ্রির স্ত্রীকে বিবাহের পর পৈতৃক বাড়িতে তুলতে পারেননি। প্রসাদের বাবা জ্যেষ্ঠ পুত্রকে ত্যায্য করেছিলেন। আর ওই ঘটনাটায় এই পরিবারের মেরুদণ্ডটি যেন ভেঙে গিয়েছিল। সোজা হয়ে দাঁড়ানো ডাঁটো মানুষ শ্যামাপ্রসাদ রায়কে শয্যাশায়ী করে দিয়েছিল সেই ঘটনা। ক্রমশ যক্ষ্মায় আক্রান্ত শ্যামাপ্রসাদ নির্বাসিত ছিলেন বাড়ির একতলার এক কোণের ঘরে। অর্থ মান সবই পরন্তের দিকে ঢলে পড়ল সেই সময় থেকে এ পরিবারের। শ্যামাপ্রসাদের স্ত্রী বহুদিন আগেই ইহলোক থেকে বিদায় নিয়েছিলেন। 2টি পুরনো দাসদাসী আর রোগাক্রান্ত শয্যাশায়ী পিতাকে নিয়ে যখন খুব ভাঙাচোরা চেহারা প্রসাদের বাড়ির, সেই সময় শাড়ি বউ হয়ে এসেছিল এই নিরানন্দ সংসারে। অপরূপ সুন্দরী ছিল শাড়ি। গায়ের রং খুব ফর্সা, উজ্জ্বল এবং মসৃণ ত্বক, কোমর ছাপিয়ে লুটিয়ে পড়া ঘন চুল ঈষৎ কটা, ছিপছিপে নাতিদীর্ঘ শরীর। উজ্জ্বল হাস্যময় শাড়িকে সিঁদুর পরে আরও উজ্জ্বল দেখাতো। ভেঙে পড়া এই সংসারে শাড়ি হয়ে উঠল গর্বের বস্তু। ঘর সংসারের সমস্ত দায়িত্ব সে অনায়াসে তুলে নিল নিজের কাঁধে। শ্বশুরের সেবা করত অক্লেশে। তার উপরে সে তো তখন চাকরি করে, ফলে অর্থও আসে। আর শিক্ষিত। সবাই বলতো একাধারে লক্ষ্মী সরস্বতী। হ্যাঁ, শাড়ির চেহারা একটা বুদ্ধির ছাপ ছিল। সবাই মানত শাড়িকে। ননদের বিয়ে হয়ে গিয়েছিল আগেই, আর ভাসুরের নাম তো উচ্চারণই করা যেত না। কিন্তু শাড়ির খুব কৌতূহল হতো সেই মহিলা সম্পর্কে। যদি একবার দেখতে পেত, যদি একটু কথা বলতে পারত, কি করে একজন মহিলা এমনটা পারেন। ভালোবাসার জন্য সমস্ত সমাজ সংসারের কুৎসার মুখোমুখি দাঁড়ান যখন, তখন সেই ভালোবাসার একটা জোর আছে নিশ্চয়ই। সেই ভালোবাসার জন্য নিজের সন্তানকে ত্যাগ করতে পারলেন তো? কি করে পারলেন? ভালোবাসার জোরটা একরকমভাবে শাড়িও অনুভব করে কিনা। মনে মনে ভাবে, ওকে যদি ওই অবস্থায় পড়ে বেছে নিতে হতো, সমাজ না প্রসাদ, সে কি করত? সে ভালোবাসে, সে অসম্ভব ভালোবাসে প্রসাদকে, পাগলের মতো। তেমন করে ভালো যে না বেসেছে, সে বুঝবেই না এই ভালোবাসা কি। এইরকম মনে হতো তখন শাড়ির। মনে হতো ওই মহিলার সঙ্গে কথা বললে হয়তো বোঝা যেত সেটা তারই মতো ভালোবাসা কিনা। হয়তো বোঝা যেত একজনের সঙ্গে, অন্তত একজনের সঙ্গে তার মেলে কিনা। হ্যাঁ, এইরকমই মনে হতো। কারণ তার মধ্যে যে বানডাকা ভালোবাসা ফুলে ফুলে উঠত। সে যে ভীষণ ভালোবেসেছিল প্রসাদকে। হ্যাঁ, বেসেছিল, মানে অতীত, মানে অতীতই হয়ে উঠেছিল সেটা। সহাবস্থান আর ভালোবাসা তো এক নয়।
শাড়ি তাকায় প্রসাদের মুখের দিকে, ভালো করে তাকায়। ওই মুখটার মধ্যে সেই যুবক মুখটা কল্পনা করবার চেষ্টা করে। গাল দুটো ভাঙা, গর্তে ঢোকা চোখ, মুখে কালচে ছোপ, কিছুতেই যেন সেই মুখটা দেখতে পায় না শাড়ি। দেওয়ালের দিকে চোখ পড়ে। বিয়ের পরেই তোলা একটা ছবি দেওয়ালে টাঙানো। প্রসাদের ঘরে এটা টাঙানোই ছিল। কতদিন তাকায়নি ওদিকে, অনেক দিন আসেও নিত এই ঘরে। ওই প্রসাদ কি এই মানুষটি? একই লোক? আবার নিথর প্রসাদের মুখটা ভালো করে দেখে। ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে আছে, সামনের নিচের পাটির দুটো দাঁত পড়ে গিয়েছিল। শাড়ি তাকিয়ে থাকে চুপ করে, এক দৃষ্টে। উমা ঢোকে। মা, কি যে হবে, বড় রাস্তায় খুব গোলমাল ছড়িয়েছে, বেগবাগান পর্যন্ত। এই দিকে? এখানে তো কখনো আগে না, এখানে ঠিক নয়, ওই পাশটা, ওই ব্রাইট স্ট্রিটের ওদিকে। ওদিকের মুসলমানগুলো না কেমন অদ্ভুত, বাচ্চু তো বলতোই। শাড়ি হাঁ হয়ে যায়, বলে, ওরে তোর বাবা এখনো শুয়ে, সে কি তোকে এই শিক্ষা দিয়েছিল? বাবার কথায় মুখ ফিরিয়ে কেঁদে ফেলে উমা। দাঙ্গা নাকি বাড়ছে, মসজিদ মন্দির সবই নাকি আক্রান্ত হচ্ছে, পুলিশ প্রশাসন নাকি কিছুই করছে না। কি হলো কি? এসব যা শোনা যাচ্ছে এসব কি সত্যি কথা? সত্যি? কাদের এত আকাঙ্ক্ষা দেশটাকে ছিন্ন ভিন্ন করবার? শাড়ি ওইভাবেই বসে আছে। বেলা 10টা বেজে গেছে। নিয়ে যাবার কোনো উপায় হয়নি। সকালে তুবলু তার বন্ধুদের ধরে টরে বরফ আনতে পেরেছে। এখন বরফের ওপরে শোয়ানো আছে প্রসাদকে। চতুর্দিকে নাকি এতই গোলমাল বেঁধেছে যে বেরোবার পথ নেই। প্রসাদের মুখটা ক্রমশ বদলাচ্ছে। শাড়ি সেই দিকেই তাকিয়ে ঠায় বসে আছে প্রায় আধ ঘন্টা ধরে। শাড়িকে অমন চুপ করে বসে থাকতে দেখে সবারই খুব অস্বস্তি লাগে। কিছু আত্মীয় স্বজন এই গোলমালের মধ্যেও জড়ো হয়েছেন। শ্রী একবার এসে দেখে গেল। তার চোখ ফুলে কান্নায় ভারী হয়ে আছে। বাইরে কান্নাকাটি হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে। এক একজন আসছেন এ ঘরে, প্রসাদকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠছেন, বেরিয়ে যাচ্ছেন। কেউ কেউ শাড়িকে সান্ত্বনা দিচ্ছেন। কি করবে বলো, মেনে নিতে হয়। মানুষ তো চিরকাল থাকার নয়, মানুষকে ভুলতেই হয়। শাড়ি পাথর। শ্রী সান্ত্বনা প্রদানকারীদের সাবধানে যত দ্রুত সম্ভব অন্যত্র নিয়ে যাচ্ছে। সে দিদিকে জানে, সে দিদিকে বোঝে। তুবলু আসে। মা। তুবলুটা খুব চুপচাপ, একটু বেশি অন্তর্মুখী, অনেকটা মেলে শাড়ির সঙ্গে। পড়াশোনায় গভীর আগ্রহ, নিজের একটা ছোটোখাটো লাইব্রেরি গড়ে তুলেছে। লেখে, পত্রপত্রিকায় তার কবিতা, গল্প, প্রবন্ধ ছাপা হয়। তার জ্যাঠার সঙ্গে তার খুব মিল আছে, একটা ভালোবাসার সম্পর্কও আছে। হ্যাঁ, বাবাকে বলে বলে জ্যাঠা জেঠিমাকে সেই নিয়ে এসেছিল এ বাড়িতে। তখন তুবলু বছর 10 হবে। শ্যামাপ্রসাদ মারা গেছেন তার বেশ কিছুদিন আগেই। তুবলুর ওপর খুব টান সবার। গল্প শুনে তার জানা হয়ে গিয়েছিল একজন জ্যাঠা আছেন তার। বায়না ধরল গোঁজ হয়ে, জ্যাঠাকে দেখব। ওইটুকু ছেলেকে কে কি বোঝাবে? তা প্রসাদ একরকম বাধ্য হয়েই নিয়ে গেল। তারপরই তাঁরা প্রথম এলেন এ বাড়িতে। বিয়ের অত বছর পরে শাড়ি দেখল সেই মহিলাকে। বিয়ের পর সেই না দেখা অনুভাকে কত রকমভাবে কল্পনা করেছিল শাড়ি। যখন তার বান ডাকা ভাসিয়ে দেওয়া ভালোবাসাটা নিয়ে সে ভাববার চেষ্টা করত এক অসামান্যা কেমন হবেন। হিমাদ্রির সঙ্গে অনুভাকে দেখে এক পলক থমকে গিয়েছিল সে। চুলের 3/4 সাদা, শরীরে হাড় আর চামড়া ছাড়া কিচ্ছু নেই, বাঁধানো দাঁত। কোথাও সেই অসামান্যকে উপলব্ধি করতে পারছিল না সে। তারপরে সামলে নিয়ে পায়ে হাত দিয়ে দুজনকে প্রণাম করেছিল শাড়ি। লজ্জিত হয়েছিল আপ্যায়নে এক পলক দেরি হয়ে যাওয়ায়। তারপরে মনে মনে ভেবেছিল, সেই অনুভা কোথায়, সেই সাহসিনী, সেই ব্যক্তিত্ব কই,
যা সে কল্পনা করেছিল। রাস্তায় একা বেরোনোর অভ্যাস নেই, হাত ধরে রাস্তা পার করাতে হয়। এ যুগেও সাদা করে শাড়ি পরেন, দরজা থেকে পা বাড়ালেই মাথায় ঘোমটা ওঠে। ওই চেহারাটা দেখে যুবতী বয়সে শোনা সেই বিপ্লবী বিবাহের কোনো চিহ্ন দেখতে পায়নি শাড়ি। বারবার মুখটার দিকে তাকিয়েছে, খুব সাধারণ একটা মুখ। সে মুখ দেখে কেন হিমাদ্রি এরকম পাগল হয়ে গিয়েছিলেন ভেবে পায়নি শাড়ি। ঘরোয়া কাজকর্মে নিপুণা, সহধর্মিণী? না, মনে হয়নি দেখে। শাড়ির অবাক লেগেছিল চেয়ে চেয়ে। কিসের জন্য ওই বৈপ্লবিক বিবাহ তবে? পরস্পরকে পেয়ে যে দুজনে খুব সুখী তেমনটাও তো মনে হয়নি তার। অভিযোগ চলেই, মাধুর্যবিহীন। তবে কেন কেন অত কাণ্ড করা? সমাজকে অস্বীকার করে একটা পরিবারের মেরুদণ্ড ভেঙে দেওয়া। দুই ছেলে মেয়ে বিদেশে থাকে বলে তুবলুই দেখাশোনা করে। অসুখ বিসুখ হলে শাড়ি নিয়ে আসতো দুজনকেই। হিমাদ্রি প্রতিষ্ঠা যতটা পেয়েছেন, অর্থ পাননি তেমন। এখন তো দিদি মারা গেছেন, হিমাদ্রি একলা। অনেক বলেও হিমাদ্রিকে বাড়িতে একবার থেকে যাবার জন্য রাজি করাতে পারেনি কেউ। আদরে তুবলুও না। ভাড়া বাড়িতে থাকেন একা, দায় পড়লে আসেন আবার চলে যান। মা, জ্যাঠামশাই এসেছেন। শাড়ি উঠে পড়ে। ঘর থেকে বেরিয়ে বৃদ্ধ ভাসুরকে ধরে নিয়ে আসে কনিষ্ঠের কাছে। বৃদ্ধের হাত কাঁপে। বছর 85 বয়স এখন তার, কিন্তু এমনিতে এখনো হিমাদ্রি স্থির বুদ্ধি, তার চলাফেরাও স্বাভাবিক। আজ এখন অবশ্য খুব ভাঙাচোরা দেখাচ্ছে তাকে। ভাইয়ের গালে মাথায় একটু হাত বুলিয়ে দেন, তারপর কেমন উদ্ভ্রান্তের মতো তাকান শাড়ির দিকে। চোখটা রাঙা হয়ে ওঠে। শাড়ির হাতটা চেপে ধরেন। শাড়ির চোখ নিচু করে চুপ করে থাকে। তারপর তুবলুর দিকে তাকায়। তুবলু জ্যাঠাকে নিয়ে বেরোয় ঘর থেকে। শাড়ি বলে, উমার ঘরে কেউ নেই তো, ওই ঘরে ইজি চেয়ারে বসিয়ে দাও জ্যাঠাকে। দিদিকে কিংবা ছোট মাসিকে বলো একটু লেবুর শরবত করে দিতে। তুবলু জ্যাঠাকে মমতা ভরে ধরে ধরে নিয়ে যায়। শাড়ি লক্ষ্য করে তুবলু ঠোঁট চেপে আছে, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। মাথা নিচু করে জ্যাঠাকে নিয়ে যাচ্ছে তুবলু। তুবলুটা এই রকমই, বড্ড চাপা। শাড়ি ফিরে এসে বসে আবার সেই একই জায়গায়। শাড়ির রিটায়ার করার বয়স পার হয়েছে, কোম্পানি দেয়নি ওকে রিটায়ার করতে, প্রায় জোর করেই রেখে দিয়েছে। সেলসে ঢুকেছিল, গ্র্যাজুয়েশনের পরে ম্যানেজমেন্টে ডিপ্লোমা করে। তারপর নিজের বুদ্ধির জোরে পরপরই কয়েকটা কাজ করে চমকে দিয়েছিল সবাইকে, ফলে দ্রুত উন্নতি। তারপর ক্রমশ কোম্পানি নানা রকম সুযোগ দিয়েছে, পার্কস বাড়িয়েছে, গাড়ি দিয়েছে, ছুটিতে বেড়াতে যাবার জন্য টাকা দিয়েছে। এই সমস্ত সম্মান এবং উন্নতি ঘটিয়েছে শাড়ি নিজের চেষ্টায়, নিজেকে ধারালো করে। চুল তার বিশেষ পাকেনি এখনও, শরীরটাও মোটামুটি ঠিক আছে। 62 বছরের শাড়িকে বছর 45-এর বেশি বলবে না কেউ। সত্যি রং এখনও টকটকে, চলাফেরা দ্রুত, কাজ করবার জন্য যেন এখনও টকবক করে। প্রায়ই তাকে ট্যুর করতে হয় ভারতবর্ষের নানান শহরে, মাঝে মধ্যে বিদেশেও যেতে হয়েছে। এইসব কারণেই সবাই সমীহ করে শাড়িকে। তার মতামতের যেন দাম আছে একটা। মা, তুবলু এসেছে আবার। মা, টেম্পো ট্রাক কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আমিনুর চাচা সন্তুদাকে নিয়ে থানায় গেছে, যদি কিছু করা যায় বন্দোবস্ত। মা, তোমার অফিসে বললে। তুবলুর দিকে তাকায় শাড়ি, তার ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে দেয়। তুবলু চোখ নিচু করে। শাড়ি আত্মচোখে দেখে। সবাই বলে তুবলু দেখতেও শাড়ির মতন। মা, অফিসে বলবো তোমার? পাবি কাউকে? তোমার ম্যানেজিং ডিরেক্টরকে বাড়িতে কর। আর মা, তুমি কি ইন্দ্র কাকুকে একবার ফোন করবে? এখনকার ডিসি তো ওর বন্ধু, তুমি বললে যদি। তুই বল,
বল বাবার এরকম হয়েছে, তাহলেই হবে। নম্বরটা? নম্বর নম্বর এখন তো সব বদলে গেছে। আমার কাছে তো সেই পুরনো নম্বর, পুরনো খাতাটাই যা। দেখ তো আমার বইয়ের তাকে একটা পুরনো টেলিফোনের খাতা আছে, দেখ তো, তাতে হয়তো। তুবলু চলে যায়। শাড়ি প্রসাদের মুখের দিকে তাকায়। প্রসাদ নির্বিকার, প্রসাদ অতীত। নইলে ইন্দ্রর নাম শুনতে পেয়ে তার কপালে বিরক্তির ভাঁজ পড়ত। ইন্দ্রকে পছন্দ করত না প্রসাদ। শাড়ি যখন নাইট কলেজে ভর্তি হয়, ইন্দ্র তার সহপাঠী ছিল। শাড়ির তখন বছর 33 বয়স, ইন্দ্র অনেকটাই ছোট। ইন্দ্রর বয়স তখন 26। সে দিনের বেলা একটা ছাপাখানায় কাজ করত, সন্ধেবেলায় কলেজটুকু করে অনেক সময় তাকে আবার ফিরে যেতে হতো প্রেসে। রাত 12টা 1টা বেজে যেত ছুটি পেতে। কি খাটান খাটত। ইন্দ্র সাহিত্যে খুব আগ্রহ ছিল, ওরই মধ্যে খুঁজে খুঁজে সেকেন্ড হ্যান্ড বই জোগাড় করে পড়ত। এইখানে শাড়ির সঙ্গে খুব মিল ছিল তার, সেই জন্যেই ভাবটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর শাড়ির কাছে ইংরেজি রপ্ত করতে চেষ্টা করত ইন্দ্র। ভাব হতে না হতেই বলেছিল, ক্লাসে দেখলেই মনে হয় আপনার ইংরেজিটা, আমাকে শেখাবেন? এই রকম ছিল ইন্দ্র। জানবার দেখবার অদম্য আগ্রহ। শাড়িকেও তো খুব কষ্ট করতে হয়েছে, তাই শাড়ির খুব মায়া হতো ছেলেটির ওপরে। ঘটনা শুরু সেইখানে। প্রসাদের মাথায় আবার একটু হাত বুলিয়ে দেয় শাড়ি। মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। কিংবা, শাড়ি, কানে বড্ড ময়লা হয়েছে গো। ছুটির দিনে কোলের ওপরে মাথা ফেলে কান পরিষ্কার করে দিত শাড়ি। আরামে চোখ বুজে আসতো প্রসাদের। এই সম্পর্কটা কেন যে গোলমাল হয়ে গেল, কেন হলো, কেন? যেন নিথর প্রসাদকে জিজ্ঞাসা করে শাড়ি। মনে মনে নির্বিকার নিথর হয়ে শুয়ে থাকে প্রসাদ। ভারতবর্ষের চতুর্দিকে দাঙ্গা বেঁধেছে, মন্দির ভাঙা, মসজিদ ভাঙা, ইতিমধ্যেই নাকি 5,000 লোক মারা গেছে। মানুষ কি পাগল হয়ে গেল নাকি? প্রসাদ জানে না আজ দাঙ্গা হচ্ছে তার কলকাতায়। প্রসাদের আত্মা কি জানে? আত্মা বলে কি কিছু আছে? যদি থাকে, সে কি করছে? সে কি ছটফট করে ভেসে বেড়াচ্ছে? সে কি ঝাঁপিয়ে পড়তে পারছে না বলে কষ্ট পাচ্ছে? কি জানি প্রসাদের কিছু হচ্ছে কি না, নাকি প্রসাদ নেই কোথাও। নেই, তাই কি হয়? এই রকম একেবারে নেই হয়ে যায় মানুষ? তার সুখ দুঃখ আকাঙ্ক্ষা বেদনা সব কিছু নিয়েই একেবারে নেই হয়ে যায় সে। কোথাও কিছুই কি থাকে না? প্রসাদের মাথায় আবার একটু হাত বুলিয়ে দেয় শাড়ি। মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। এই সম্পর্কটা এমনই গোলমাল হয়ে গেল, কেমন করে যেন। উমা তুবলু তখনও হয়নি, তার আগেই কোথায় যে যেত, রাত করে বাড়ি ফিরত, কিচ্ছু বলতো না। আগে কখনোই এমন লুকিয়ে চলা স্বভাবের মনে হয়নি প্রসাদকে। আসলে দেখাই বা হয়েছে কতটুকু? ঘন ঘন দেখা সাক্ষাৎ করা, গল্প করা, এসব তো কখনোই হয়নি। হোস্টেলে থেকেছে, বন্ধুর বাড়িতে থেকেছে, পরের পয়সায় পড়াশোনা করেছে। গরিবের মেয়ে, খুব বাঁচিয়ে চলেছে শাড়ি। প্রসাদও কখনো অমন উটকো আবদার করেনি। হ্যাঁ, তখন তাই মনে হয়েছিল। ফলে খুব কৃতজ্ঞ লেগেছিল, আর ভালোবাসা আরও গাঢ় হয়ে উঠেছিল। এই মানুষটির যে অন্য চেহারা থাকতে পারে, এসব ভাবেইনি তখন। ভাববার মতো বয়সও ছিল না সেটা। তাই প্রসাদ যখন রাত করে বাড়ি ফিরে উল্টো দিকে মুখ করে ঘুমিয়ে পড়ত, খাবার কথা জিজ্ঞাসা করলে বলতো খেয়ে এসেছি। শাড়ির কেমন পাগল পাগল লাগতো। মনে হতো এ কি হলো? শয্যাশায়ী শ্বশুর, সংসারের যাবতীয় ঝামেলা, চাকরি সবই সামলায় সে। কেন সামলায়? প্রসাদের জন্যই তো। প্রসাদ দূরে চলে গেলে বাঁচবে কেমন করে সে? প্রসাদই যে তার সব, সে যে ভাবতে পারে না আর কিছু। কেমন পাগল পাগল লাগতো তার। হাজার প্রশ্ন করে নারীত্বের যতটুকু কৌশল তার জানা ছিল, সেসব প্রয়োগ করেও সে কিচ্ছু উন্নতি ঘটাতে পারেনি সম্পর্কের।
দিনের পর দিন, রাতের পর রাত সে ভেবেছে আর কেঁদেছে। প্রসাদ তো ভালোবাসে তো তাকে। তবে না, প্রসাদকে ছাড়া বাঁচার কোনো অর্থ খুঁজে পায় না সে। তবে কি ছেলে মেয়ে নেই বলেই বাড়ির প্রতি প্রসাদের আকর্ষণ চলে যাচ্ছে? না, প্রসাদকে ফিরিয়ে আনতেই হবে, আগের মতো গড়ে তুলতেই হবে সম্পর্ককে। এই সময়েই উমার জন্ম। উমাকে পেয়ে আনন্দে আহ্লাদে আটখানা প্রসাদ, আর ক্লান্ত শাড়ির মুখে তৃপ্তির হাসি। মেয়ে পেয়েছে, সেই সঙ্গে ফিরে পেয়েছে স্বামীকে। তখন তাই মনে হয়েছিল শাড়ির। তুবলু হলো তারপর। আর তার কিছুদিন বাদেই বোঝা গেল, না, প্রসাদ আগের মতন নয়, সেই প্রসাদ নয় এই, কিংবা হয়তো এই আসলে প্রসাদ। শাড়ি অন্য কিছু কল্পনা করেছিল, তাই এই আশ্রয় রইল না তার কাছে। খুব কষ্টে প্রসাদের মাথায় আলতো করে হাত রাখলে প্রসাদ এমন করে জিজ্ঞাসা চোখে তাকাতো, যেন কোনো স্ত্রী তার স্বামীর মাথায় ভালোবেসে হাত দেয় না। শাড়ির মনে পড়ে যেত, মাথায় একটু হাত বুলিয়ে দাও না গো। আর কান্না যেন উপড়ে ফেলতো ভেতরটাকে। একদিন গরমের দিনে চাদর মুড়ি দিয়ে শুতে দেখে উদ্বেগে দ্রুত গিয়ে প্রসাদের কপালে হাত রেখে জিজ্ঞাসা করেছিল, জ্বর আসেনি তো? প্রসাদ উত্তর দিয়েছিল, ঘুমটা আসছিল, দিলে নষ্ট করে তো। এই রূঢ় উত্তর শাড়ির সত্তাকে কাঁপিয়ে দিয়েছিল। কোনো ক্রমে পাশের ঘরে চলে এসেছিল সে। দুটো বাচ্চাকে নিয়ে পাশের ঘরে শোয়ে সে তখন থেকেই। ঘুমন্ত শিশু দুটির দিকে তাকিয়ে বড্ড কান্না পেত তার। সারা রাত ধরে বসে বসে কাঁদত সে। কেন বোকার মতো ভেবেছিল বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। ঠিক কি হলো কিছু? ঠিক কি কিছু হয়? ছেলেমেয়েরা বড় হলো। প্রসাদের মেয়ে অন্তঃপ্রাণ। শ্বশুর মারা গেলেন। ক্রমশ ছেলে মেয়ে দুজনকে দোতলায় বাকি দুটো ঘর ছেড়ে দিয়ে নিচের তলার কোণের শ্বশুরের বন্ধ ঘরটা খুলিয়ে সেইখানেই আশ্রয় নেয় শাড়ি। সংসারে যদি একবার অধিকার ছাড়তে শুরু করা যায়, তখন ছেড়ে চলতে হয় কেবলই, কোনো শেষ থাকে না তার। সবচাইতে মজার ব্যাপার এই যে, কারো খেয়ালও হয় না যে একটু একটু করে একজন কিন্তু সব ছাড়ছে। সেই সময়ে শাড়ির মানসিক বিপর্যয় এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে নিয়ে চলেছিল তাকে। অসহনীয় দায় বহন করে চলেছে, অথচ কোথাও যেন পা রাখার জায়গা নেই তার। সবটা কেমন শূন্য, ফাঁপা। বাইরের কেউই তখন কিন্তু খেয়াল করেনি, বুঝতেই পারেনি কেমন মাতালের মতন, যেন জড়গ্রস্ত রোগীর মতন টলে টলে চলেছে সে জীবনের পথ দিয়ে। কেউই বোঝেনি এক স্ত্রী ছাড়া। একদিন এক ছুটির দুপুরে স্ত্রী এসেছিল। তার ঘরের দরজা ভেজিয়ে শাড়ির গলা আঁকড়ে ধরে বলেছিল, দিদি, দিদি বলবি না কি কিচ্ছু তুই? শাড়ি কেবল এই বোনটির কাছে দুর্বল হয়ে যেত। এখনো যায়। স্ত্রীর বুকে মাথা রেখে কি একটা বলতে চেষ্টা করে যেন জ্ঞান হারিয়েছিল সে। তারপর ধরা পড়েছিল ভয়াবহ রক্তশূন্যতা, পা ফোলা, জ্বর, সারা শরীরে যন্ত্রণা। 8-9 কেজি ওজন কমেছে। জ্বর কয়েকদিন প্রবল ছিল। স্ত্রী নড়েনি দিদির পাশ থেকে। স্ত্রী শাড়ির মতো ব্যক্তিত্বময়ী না হলেও যথেষ্ট বুদ্ধিমতী। শুধু বুদ্ধি নয়, বোধ এবং সংবেদনশীলতা তার মধ্যে ভরে থাকে। স্ত্রী শ্যামলা, মুখখানা খুব মিষ্টি। হ্যাঁ, এখনও তেমনই মিষ্টি, যদিও তার চুলে এখন রূপলি রেখার সংখ্যা শাড়ির চেয়ে বেশি। স্ত্রী বেচারি ছোটবেলায় অনেক যন্ত্রণা সয়েছে। বিয়ের পর ওর আর অশান্তির, অসুখের মুখ দর্শন করতে হয়নি। নিজেই বিয়ে করেছিল। স্ত্রী আর অমলকান্তি দুজনেই স্কুলে পড়ায়। অমলও অত্যন্ত সৎ, বুদ্ধিমান, লেখাপড়া নিয়ে ডুবে থাকা মানুষ। অমলের কাছে পড়াশোনাটা কেবল চাকরি নয়, ব্রত। স্ত্রী আর অমল বয়সে সমান। দুটিতে মেলে বেশ। ভালোবাসা আজও গভীর।
অমলের শাড়ির সম্পর্কে একটা আলাদা রকমের শ্রদ্ধা আছে। সমাজে সম্মান পেয়েছে শাড়ি, তার জন্যেই নয়, কিন্তু শাড়ি নাম্নী মানুষটিকে তার শ্রদ্ধা হয় বলে। সেই অসুখের সময় স্ত্রীর কাছে অনেক বেদনার কথা বলেছিল শাড়ি, সেই জন্যে স্ত্রী জানে, কেবল স্ত্রীই জানে। আর হয়তো অমলকে কিছু না বলে থাকা স্ত্রীর পক্ষে অসম্ভব, কিন্তু অমল এতটাই গভীর যে সে কখনো একথা তোলেনি। কেবল তার চাহনি এবং কথায়, সাধারণ কথাতেই গভীর সহানুভূতি প্রকাশ পেয়েছিল। প্রসাদের দিকে তাকিয়ে এত কথা ভাবছিল শাড়ি। আচ্ছা, প্রসাদ কি তখন উদ্বিগ্ন হয়েছিল, ভয় পেয়েছিল শাড়ির অবস্থা দেখে? কি জানি। খুব মনে পড়ে না শাড়ির, স্ত্রীকে মনে পড়ে, আর মনে পড়ে তুবলুর কান্না। দরজায় দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে নিঃশব্দে ফোঁপাতো। প্রসাদের তখন কি মনে হয়েছিল? কি মনে হয়েছিল তোমার? কখনো জিজ্ঞাসা করা হয়নি তোমাকে। প্রসাদ নির্বিকার। সেই সময় ইন্দ্র সুস্থ হয়ে নাইট কলেজে ভর্তি হয়েছিল তো শাড়ি। মনে হয়েছিল গড়তে হবে নিজেকে, ব্যস্ত হতে হবে। ততদিনে ক্ষীরদাদি অধিষ্ঠিতা এই সংসারে। বাড়ির সব দায় দায়িত্ব ক্ষীরদাদির কাঁধে চাপিয়ে পড়াশোনা শুরু করে দিল শাড়ি। ওই সময় ইন্দ্রর সঙ্গে আলাপ কলেজে, আর তার কিছুদিনের মধ্যেই রায়ট, 64 কারফিউ, কদিন বন্ধ বাড়িতে। প্রথম যেদিন শিথিল হলো কারফিউ, সেদিনই সকালে ইন্দ্র এসে হাজির, উদ্বিগ্ন মুখে। প্রসাদের সঙ্গে আলাপ করিয়ে শাড়ি বলেছিল, এই ইন্দ্র আমার সহপাঠী। প্রসাদ আড়ষ্ট হেসে নমস্কার করেছিল, সহজ হতে পারেনি। পরে কোনো সময় বাদ প্রতিবাদ হতে ইন্দ্রর নাম তুলে বলেছিল, বুঝিনি ভেবেছ? সেদিনই বুঝেছিলাম, নইলে ওই রকম উস্কো খুস্কো হয়ে ঠিকই বুঝেছিলাম। তা সত্যি, ঠিকই বুঝেছিল প্রসাদ। ইন্দ্র তাকে ভালোবেসেছিল, খুব খুব বেশি ভালোবেসেছিল। সত্যিই তাকে না দেখে থাকতে পারত না ইন্দ্র, তার ভালো মন্দের অংশীদার হতে চাইতো। ইন্দ্র তার সবটা, সমস্তটা দিয়ে ভালোবেসেছিল শাড়িকে, ঠিক যেমন করে শাড়ি ভালোবেসেছিল প্রসাদকে, সব উজাড় করে। এই অনুভবটা কি বয়ে আনে প্রসাদ? প্রসাদের নির্বিকার মুখটা আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে। কি হলো ওদের? তুবলু কি পেল কাউকে? রায়ট বেঁধেছে এই কলকাতা শহরে, এই সংস্কৃতির শহরে, স্বাধীনতার এত বছর বাদে, ভারতবর্ষের এই ক্ষেত্রটুকুতে, যেখানে সাম্যবাদের সাম্রাজ্য। কি করে সম্ভব? এসব কি সত্য? প্রসাদের মুখে কেমন কালচে ছোপ, শাড়ির ভেতরটা কেমন কাঁপে। কতদিন প্রসাদের মুখের দিকে এমন করে তাকায়নি সে, লক্ষ্য করেনি মুখটা, কেমন করে যে সেই মুখটা এই মুখটাতে রূপান্তরিত হলো। অথচ কত বছর ধরে সে জানত এই মানুষটাকে, কৈশোর। আর যখন ইন্দ্র এলো, তখন একাকিত্বে, আঘাতে, কেবল কর্তব্য পালনের রুটিনে দমবন্ধ করা এক খাঁচায় পোড়া জীবনের মতন মনে হতো নিজেকে। মনে হতো মুক্তির পথ নেই, দুর্বল হয়ে গিয়েছিল সে। এই আঘাত দেওয়ার কোনো কারণও তো খুঁজে পাচ্ছিল না, কি না? পরে বয়স হতে অবশ্য নানা রকম আন্দাজ করেছে, অনেক অতীতের ঘটনা, ছোট্ট কথা, সামান্য ইঙ্গিত, এসব ভেবে ভেবে একটা মানে তৈরি করেছে। কিন্তু সেটাই যে সঠিক, সে কথা কে বলে দেবে? প্রসাদ খুব সামান্য মাইনের চাকরি করত। আর্থিক সচ্ছলতা ছিল পৈতৃক সূত্রে, কিন্তু সেখানেই ধসটা নামল। তাই সংসারটা শাড়ির রোজগারের ওপর অত নির্ভরশীল হয়ে উঠল। প্রসাদ যে ঠিক কত মাইনে পায় এসব শাড়ি জানতো না। প্রসাদ বলতো না কখনো। কি একটা সমিতির কাজে যেত অফিস থেকে, ওইটুকুই জানতো, এর বেশি কখনো বলেনি প্রসাদ। সেও খুঁটিয়ে জিজ্ঞাসা করতে সংকোচ বোধ করেছে। আসলে নিজের ভালোবাসাতেই সে এমন ডগমগ ছিল, এমন পরিপূর্ণ ছিল যে ওটা কোনোদিন অন্তরায় হতে পারে এই ভালোবাসারই, এ কথা সে তখন ভাবেনি। পরে মনে হয়েছে এমন লুকোনো স্বভাব ছিল কেন প্রসাদের?
যখন খুব সাধারণ জিনিসও মানুষ জীবনসঙ্গীর কাছে লুকায়, তখন আপাত অর্থহীনতার মধ্যে একটা বিশেষ অর্থ নিশ্চয়ই লুকোনো থাকে, যেটা কিছুতেই বোঝা যায় না ওপর থেকে। অথচ দাঙ্গার সময় তার সাহসিকতা, অসাম্প্রদায়িক উদার মনের তারিফ না করে থাকা কি সম্ভব ছিল? আবার দৈনন্দিন জীবনে সেই লোকটাই কেন এমন ছোটোখাটো মানসিক অত্যাচার করে আনন্দ পেত, হাজার চেষ্টা করেও বুঝে উঠতে পারেনি শাড়ি। কেবলই বিফল হয়ে হয়ে যখন সে নিজের জগৎ গড়ছিল, সে এক অসম্ভব যুদ্ধ। সেই লড়াইয়ের সময় ইন্দ্র দাঁড়ালো তার সামনে, তার চেয়ে কত ছোট, কিন্তু তার দুর্বল মনটা মুক্তি পেল। সে একটা বন্ধু পেল, বিশ্বাস ফিরে এলো মনে। ইন্দ্রকে সে স্বীকার করে নিয়েছিল অনেকটা, কিন্তু অমন করে ভালোবাসতে তো পারেনি যেমন করে ইন্দ্র ভালোবেসেছিল তাকে। সে কথা সে বারবার বলতো ইন্দ্রকে। ইন্দ্র তখন পাগল, কিছুতে কিচ্ছু এসে যায় না তার, কিচ্ছু না। ক্রমশ শাড়ির উন্নতি হলো কর্মজীবনে, আয় বাড়ল, সম্মান বাড়ল, আর প্রসাদ কেমন সমীহ করতে শুরু করলো তাকে, সমীহ। এর মধ্যে ইন্দ্র ভালো চাকরি পেয়ে গেল, প্রেসের কাজ ছেড়ে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ভালো পোস্ট, ভালো ফ্ল্যাটে উঠে গেল ফালি ঘর ছেড়ে। সেই কলেজ জীবনে সেই ফালি ঘরটাতে গিয়েছে শাড়ি কয়েকবার। বিধবা মা আর ইন্দ্র, বারোয়ারি সিঁড়ি, বারোয়ারি প্যাসেজ, বারোয়ারি বারান্দা, বারোয়ারি বাথরুম, সিঁড়ির তলায় একটু রান্নার জায়গা, গেছে শাড়ি সে বাড়িতে। খুব ভালো মানুষ ছিলেন ইন্দ্রের মা, হাসি মুখে অমন করে কষ্ট সইতে কম মানুষকেই দেখেছে শাড়ি। স্বামী নেই, ইন্দ্রের দুটি বড় ভাই বোন, দুটি মারা গেছে, দুটি অস্বাভাবিক মৃত্যু, একটি জলে ডুবে, একটি সর্পাঘাতে। দেওর ভাসুর সম্পত্তি সব গ্রাস করে নিলে বিধবা হবার পর, বলে সেজ ভাইয়ের নাকি তাদের কাছে ধার ছিল, এটা তাদের প্রাপ্য। অল্প বয়সী বিধবা কার সাহায্যে লড়বেন, কেমন করে লড়বেন? তাই প্রাপ্যটুকু তাদের হাতে তুলে দিয়ে ইন্দ্রের হাত ধরে চলে আসেন কলকাতায়। প্রথমে বস্তি, ঠিকে কাজ বাড়ি বাড়ি, ইন্দ্রকে স্কুলে ভর্তি করা, ক্রমশই ফালি ঘরে মা ছেলের আশ্রয়। সেখান থেকে হঠাৎ একটা বড় ফ্ল্যাট, কিন্তু সেই বড় ফ্ল্যাটে মাসিমার থাকা হয়নি বেশি দিন। সুখের মুখ দেখতে না দেখতে ভগবান হঠাৎই তাকে কোলে তুলে নিলেন। মাসিমা থাকতেই শাড়ির কোনো এক অসহ দিনে ইন্দ্র তার সব দায়িত্ব কাঁধে তুলে নিতে চেয়েছিল, পুত্র কন্যা সহ। অবাক চোখে তাকিয়েছিল শাড়ি। মেয়ের বয়স 16, ওসবে কিছু আসে যায় না। শাড়ি কান্না মেশানো গলায় বলেছিল, যায়। বাড়ি ফিরে বিছানায় শুয়ে কত কি ভেবেছিল শাড়ি। সারা রাত ধরে তার জানলা দিয়ে যে একফালি আকাশ দেখা যেত, সেই আকাশটুকুর দিকে তাকিয়ে তাকিয়ে ভেবেছে সে কি করবে। সে এই অপমানজনক অর্থহীন জীবনটা মেনে নেবে, নাকি উমা আর তুবলুকে বুঝিয়ে। হঠাৎ এতদিন বাদে তার জায়ের কথা মনে পড়ে। সে ঘটনাটা তখন যতটা অসম্ভব বলে বোধ হয়েছিল, এখন তো ততটা অসম্ভব বলে বোধ হচ্ছে না। কিন্তু সমাজ কি বলবে এখন? সমাজে উমা বা তুবলু তাদের মাকে এখন যে চোখে দেখে, সেই এই সিদ্ধান্তটা নেবার পরেও কি সেই চোখে দেখবে? আর আশপাশের সবাই আশ্চর্য। প্রসাদকে ছেড়ে যাওয়া মনের দিক থেকে আর তো অসম্ভব নেই। আজ বাঁধা ছেলে মেয়ে, সমাজ, বয়স, ওই পাগল করা ভালোবাসাটা তো নয়। ওই রকম ভালোবাসা মানুষই অনুভব করে, আবার ওই রকম মহামূল্যবান অনুভব মানুষই হারিয়ে ফেলে। তার শূন্যতায়, তার তৃষ্ণায় কতবার তার মনে হলো, যদি পারত, যদি চলে যেতে পারত ইন্দ্রের কাছে, যদি পারত। কি লাভ এসব বাইরের বাধার কথা ভেবে? সে তো শ্রদ্ধা পাবে, ভালোবাসা পাবে। ভালোবাসা, তার চেয়ে বড় আর তো কিছু নেই এই জীবনে। না, পারেনি সে, পারেনি শাড়ি। তার মনে হয়েছিল হিমাদ্রি অনুভার কথা, মনে হয়েছিল হিমাদ্রি অনুভার মিলনের পরিণতির কথা। অনুভার আগের পক্ষের সন্তানটি বড় হবার পর নিজের জননীর চরিত্র নিয়ে কুৎসা শুনে শুনে মদ্যপায়ী হয়ে যায় এবং অত্যধিক মদ্যপান করার ফলে অচিরে মারা যায়। মানসিক জটিলতার ফলেই নাকি ক্লেপ্টোম্যানিয়া ছিল তার। চুরি করত, ধরা পড়লে মার খেত, আর শেষ গতিটি হলো পাড়ার নর্দমার মুখে। কথা কাটাকাটির সময় এই খোঁটাটা হিমাদ্রিও দিতেন অনুভাকে। শিরনাম ম্লানমুখী অসুখী অনুভা।
বারবার সেই অসুখী মুখটা মনে পড়েছিল শাড়ির। যদি ওই হয় পরিণতি, তখন মনে হয়েছিল না না, এ ঠিক নয়, উচিত নয় এইরকম হঠকারিতা, এর থেকে কিচ্ছু ভালো হয় না শেষ পর্যন্ত। কর্তব্যটা অনেক বড় জীবনে। আজ আমার অসম্মান হচ্ছে বলে যে প্রাণী দুটিকে আমি পৃথিবীতে নিয়ে এসেছি সাধ করে, তাদেরকে আমি অসম্মানের পাঁকের মধ্যে ফেলে দিতে পারি? আর প্রসাদ সেদিন না এলে আজ শাড়ি যা, তাকে সে হতে পারত? অন্তত ওই কয়েকটা বছর এই লোকটা তাকে অনেক দিয়েছিল, তার মা বোনকে দেখেছিল, তাকে সম্মান দিয়ে নিয়ে এসেছিল এই সংসারে। সেগুলো তো সত্যিই ঘটেছিল। তাই তার দয়াটা কি সে অস্বীকার করতে পারে? তাই তাকে বইতেই হবে দায়, প্রসাদের সংসারের, প্রসাদের সম্মানের। ভাবতে ভাবতে জানলার দিকে চোখ মেলে দেখে আরও একটা দিনের আগমন ঘোষণা করছে আকাশ। মুস্তাক মিয়ার মোড়কটা চিৎকার করে উঠল, ককর ক। অন্ধকার সামান্য হালকা। মনে হয়েছিল সে চলে গেল কি না গেল এতে প্রসাদের ব্যক্তিগতভাবে কিছু এসে যায় না, কিন্তু প্রসাদের বয়স হয়েছে, সেই বলিষ্ঠতা উবে গেছে। ওই বৃদ্ধ দাদা বৌদি ছাড়া তেমন আপন কেউ নেই। আর কে দেখবে? না, হয় না। ঋণ শুধতে হবে তাকে, দায় বইতেই হবে সংসারের। যত অর্থহীন, যত কষ্টদায়ক হোক তা, উপায় নেই, কোনো উপায় নেই তার। সেই থেকেই ইন্দ্রের সঙ্গে সম্পর্কটা আলগা করে নিয়েছিল, আর যোগাযোগ রাখেনি নিয়মিত। ইন্দ্র ক্রমশ মেনে নিয়েছিল। উমা তুবলুর ইন্দ্রকাকার সঙ্গে খুব ভাবছিল। ইন্দ্রকাকা এলে তারা যে কি খুশি হতো। তুবলু তো ভীষণ খুশি হতো। ইন্দ্রকাকা এলে নানান রকম গল্প বলতো, হই হই হতো। ইন্দ্রর গল্প বলবার একটা ঢং ছিল, চট করে মুগ্ধ হতো মানুষ। তবু শাড়ি বারণ করে দিয়েছিল ইন্দ্রকে আসতে। ইন্দ্রই তার একমাত্র আশ্রয় ছিল তখন, যেখানে সে সান্ত্বনা পেত। সেই আশ্রয়টুকুও সে রাখতে দেয়নি নিজের জন্যে। সংসারে ছাড়তে শুরু করলে কেবল ছাড়তেই হয়, কেবলই। শহরে নাকি কোনো গাড়ি চলছে না, সবাই ভীত। কেবলই গুজব রটছে অমুক মন্দির মুসলমানরা ভেঙেছে, তমুক মসজিদ হিন্দুরা ভেঙে ফেলেছে। আর বিদেশি টিভিতে বাবরি মসজিদ ভাঙার ইতিবৃত্ত দেখে নাকি পাকিস্তানে, বাংলাদেশে মন্দির ভাঙা শুরু হয়ে গেছে। ধরে ধরে হিন্দু মারা হয়েছে। আর আমাদের এখানকার শিক্ষিত মানুষেরা নাকি বলেছেন কাশ্মীরে তো ওরা 40টা মন্দির ভেঙেছে, তখন তার তো কথা ওঠেনি। একটা মসজিদ ভেঙেছে তো কি হয়েছে? বুদ্ধিমান শিক্ষিত মানুষেরা নাকি বলছে সব, অধ্যাপক ডাক্তারের মতো বুদ্ধিজীবীরাও। মা, ইন্দ্র কাকুর ফোন পেয়েছি, আসছে বলল। আর বলল ডিসিকে ফোন করছে, একটা ব্যবস্থা হয়ে যাবে। তোমাদের অফিসের মিস্টার মিত্রও চেষ্টা করছেন। শাড়ি কিছু বলে না আর। বহু বছর বাদে ইন্দ্র আসছে। মাসিমা মারা গেছেন, সেই তখনই বোধহয় শেষ দেখা। তা 12 বছরের বেশিই হবে। ইন্দ্র বিয়েও করেনি। প্রসাদের মুখের দিকে চেয়ে তেমনই বসেছিল শাড়ি। মুখটা বদলে যাচ্ছে, একেবারে বদলে যাচ্ছে দ্রুত। বেলা বাড়ছে, দুপুর গড়াচ্ছে। প্রসাদের সঙ্গে দাঙ্গার কি গভীর সম্পর্ক। লোকটা মরল এমন দিনে যে শেষ গতিটা হতে পারছে না। হঠাৎ মনে হলো আর যদি প্রসাদ থাকতো, সে নিশ্চয়ই এতক্ষণ একটা দাঙ্গা বিরোধী কমিটি তৈরি করে ফেলতো। ছেলেকে ডাকতো, ছেলের বন্ধুদের ডাকতো, বোঝাতো প্রস্তুত থাকো, এই আমার কাজ, আমাদের কাজ, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা গান্ধীর দেশের মানুষ, এসব সে নিশ্চয়ই বলতোই। এই ব্যাপারটি ছিল তার রক্তের মধ্যে। এই সব ভাবতে ভাবতে প্রসাদের মুখের দিকে তাকিয়ে তার মনে হয় এই মানুষটাকে মন থেকে সে ছাড়তে পারেনি। এই প্রসাদ নয় হয়তো, কিন্তু যে প্রসাদকে সে ভালোবেসেছিল, সমস্ত উদারতা, ভালোত্ব, সাহস, বলিষ্ঠতা নিয়ে যে প্রসাদ, সেই প্রসাদকে সে ভালোবাসে। আজ তার প্রায় 62 বছর বয়স। 15 বছর বয়স থেকে সেই প্রসাদকে সে ভালোবাসে, এখনও বাসে। ইন্দ্র তার জীবন কি সৎ নাড়া দিয়েছিল বটে, কিন্তু সে ভালোবাসা সম্পূর্ণতা পায়নি। বোধহয় ভালোই হয়েছিল। প্রসাদকে সে ভুলতে পারত না, পারেনি তো।
যত বয়স বাড়ছিল, শরীর ভাঙছিল, তত প্রসাদ অনেক বেশি নির্ভর করতে শুরু করেছিল তার ওপরে। আর যত শাড়ির মর্যাদা বাড়ছিল, মাইনে, গাড়ি, সেমিনার, পার্কস, তত বেশি সমীহ করছিল শাড়িকে। শেষ পর্যন্ত কোম্পানি যখন অনুরোধ করে রিটায়ার করতে দিল না, তখন তো কথাই নেই। তখন মাঝে মাঝে বলেছে প্রসাদ, তুমি ছাড়া আমার কি চলে, যেন আদরের। আর শাড়ি মনে মনে ভেবেছে, হ্যাঁ তাই বটে, অন্ধতার যষ্টিটাকে সবসময় হাতের কাছে চায়। সে কি ভালোবেসে নাকি নির্ভর করতে পারে বলে? লাঠিটাকে অন্ধের খুবই প্রয়োজন, তাই বলে লাঠিটাকে সে ভালোবাসে না। তাই কোনো আশা না করে সে কর্তব্য করে গেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। প্রায়ই বাইরে যেতে হয় শাড়িকে, সমস্ত ব্যবস্থা করে রেখে যেত শাড়ি। তুবলু তো থাকতই, বড় ট্যুর হলে উমা অমিতকেও থাকতে বলতো। প্রসাদের কখন কি লাগবে, কি কি ওষুধ খেতে হবে, সব লিখে রেখে যেত সে। লোকে ঠাট্টা করে বলতো, বাবা বুড়ো বয়সেও এত প্রেম। কিন্তু ঠিক সেই সময়ে শাড়ির বুকের ভেতরের হাহাকারটা কেউ শুনতে পেত না। শাড়ি দায় নিয়েছে তার নিজের ভালোবাসার, আজও সব দায় নেবে যতক্ষণ না প্রসাদের শরীরটা বিলীন হয়ে যায়। তাই বা কেন? তারপরেও তো যা যা প্রসাদ ভালোবাসত, যা যা ভালো কাজ করেছে, সে সমস্ত দায় নেবে শাড়ি। যতদিন বাঁচবে ততদিনই নেবে, না নিয়ে তার উপায় নেই। এতক্ষণ নিজের ভাবনায় ডুবে থাকা শাড়ির চোখ একা ঘরে জলে ভরে ওঠে। প্রসাদের মুখের কাছে ঝুঁকে পড়তে গিয়ে চমকে ওঠে সে। কান্নাটা জমে যায়, ফের কাঁদা হয় না, উঠে পড়ে। এত দেরি কেন? এখনও কি কোনো ব্যবস্থা করা যায়নি? দরজার চৌকাঠে পা দিয়ে সে শুনতে পায় চত্বরের মধ্যে থেকে চিৎকার, গোলমাল শোনা যাচ্ছে। কারা অমন করছে? ভেতরের বারান্দা ঘুরে নিচে নামতে থাকে শাড়ি। শুনতে পায় বোমার আওয়াজ, দরজা ভাঙার চেষ্টা করছে কেউ কোথাও কাছেই। কারা ওরা? কিসের গোলমাল? সিঁড়ি দিয়ে নামতে থাকে শাড়ি। বাইরের দরজায় খিল, নিচের তলায় স্তব্ধতা, কেউ যেন নেই কোথাও। তুবলু তুবলু এক্ষুনি নিঃশব্দে কাঁদছে। মা, অমিত চাচাদের মা ওরা। অমিত বেরিয়ে আসে একটা ঘর থেকে, চাপা স্বরে হেস হেস করে বলে, মা, মুসলমান এই চত্বরে। তুবলু বলে, না মা, ওরা গুন্ডা, পাঠানো গুন্ডা। আমিনুর চাচাকে ওরা মেরে ফেলেছে মা, সন্তু দাদাদের দরজা ভাঙছে ওরা এখন। শাড়ি বলে, এসব কি হচ্ছে এখানে? এখানে তো কখনো। অমিত বলে, আহ মা, আস্তে, ওদের বারণ করতে হবে না। কাদের বারণ করবেন? ওরা মাতাল। তোমাদের বাবা থাকলে এমনটা হতে দিতেন? এর মধ্যে শ্রী নেমে এসেছে ছাদ থেকে। সে ছাদ থেকে দেখবার চেষ্টা করছিল। বললে, দিদি, ওদের কাছে ছোড়া আছে, বড় বড় বোমা আছে, শাবল, কোদাল আছে। শাড়ি এগিয়ে যায় সদরের দিকে দ্রুত। অমিত বলে ওঠে, মা যাবেন না, আপনি কি আমাদেরও বিপদ ডেকে আনবেন নাকি? এই কথা শাড়ি থমকায়, তারপর আদেশের সুরে বলে, তোমরা চলে যাও ওপরে, সিঁড়ির কোলাপসেবল গেটে তালা দিয়ে দাও। লোকাল থানার ওসিকে বাবার নাম করে বলো, তিনি ওকে ভালো মতো জানতেন। বলো যে উনি আর নেই এবং এই সময় এই ঘটনা ঘটছে। আর একটা কাজ করো, মিস্টার মিত্র আমাদের ম্যানেজিং ডিরেক্টর, ফোনের পাশেই নম্বরটা আছে, তাকে ফোন করে লালবাজারে জানাতে বলো আমার নাম করে। বলো দাঙ্গা থামাবার দায় অনুভব করছি। কেউ না গেলে আমাকে একা যেতে হবে, একাই। চলে যাও, চলে যাও। সবাই ইতস্তত করতে দেখে গর্জন করে বলে, আহ, চলে যাও সবাই ওপরে, তাড়াতাড়ি। সবাই যেন কেমন মানতে বাধ্য হয়। তুবলু তেমনই বসেছিল, নড়েনি। শাড়ি জিজ্ঞাসা চোখ নিয়ে বলে, তুবলু? তুবলু নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ায়। শক্ত চোয়ালে শাড়ি এগিয়ে যায় ফের সদরের দিকে। শ্রী দৌড়ে এসে জড়িয়ে ধরে শাড়িকে। না দিদি না, ওরা মাতাল, ওরা গুন্ডা, ওদের কোনো হুঁশ নেই, তুই পাগল হয়ে গেছিস। শাড়ি ছাড়িয়ে নেয় নিজেকে, বলে, তুই চলে যা লক্ষ্মীটি, ওপরে চলে যা। শ্রী বলে, না দিদি না। কান্নার মধ্যে এইটুকু কথাই বলতে পারে সে। উমাই বোধহয় তখন টেনে নিয়ে যায় স্ত্রীকে। ছোটমণি চলো, মা পাগলামি করে তো করুক। ইতিমধ্যে চিৎকার শোনা যায় পাশের বাড়িতে, সন্তুদের বাড়িতে। সন্তুদের বাড়ির দরজা ভেঙে ফেলেছে ওরা। গোলমাল, হাহাকার শোনা যায়। তারপর গোলমাল যেন এগিয়ে আসে এই বাড়ির দিকে। বাইরের গেটে শাবলের কোপ, বিভৎস অশ্লীল চিৎকার, অশ্লীল সব শব্দ বর্ষিত হতে থাকে বাইরে। দরজা খোল, দরজা খোল, স্লাগ খোল, মেয়ে ছেলে সব। তুবলু আর শাড়ি পরস্পরের দিকে তাকায়। দুজনেরই চোয়াল শক্ত হয়ে যায়। সিঁড়ির কোলাপসিবলে 2-3টে তালা পড়ে গেছে ততক্ষণে। এটা দেখে তুবলুকে সঙ্গে নিয়ে
সদর দরজার ছিটকিনিতে হাত দেয় সারে। শুনছিলেন শাওলি মিত্রের লেখা ছোট গল্প দাঙ্গা। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলের নিবেদন, যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমরা আপলোড করি সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। মাধুকরী আপনাদের জন্য আবার একটি গল্প নিয়ে হাজির হবে খুব শীঘ্রই। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।